এত রাতে? কটা বাজে সে খেয়াল আছে? প্রেয়সীতে মত্ত হয়ে নেশাতুর কণ্ঠে কথাটা বলল প্রজ্জ্বল। এখনই যাব। ভয় লাগে না আমায়? হুম। কিসের ভয়? একটু আগেই তো ভয় বললি তোর নাকি ঘুম পাচ্ছে। এখন পাচ্ছি না, চলুন না প্লিজ। এত রাতে তোকে নিয়ে টই টই করে ঘুরতে বের হই, আর তোর ফুপু কাল সকালে উঠে আমারে পিটুনি লাগাক। কথাটা বলে রিধির কোমর আর হাতের বাঁধন আলগা করে বারান্দার অন্যদিকের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে পড়ল প্রজ্জ্বল। ক্ষিপ্ত কণ্ঠে বলল, ঘরে যা রিদি। যাব না। আমার মাথা খারাপ করিস না, ঘুমাবো আমি। খুদাই বিরক্ত করিস না তো, তখন থেকে জ্বালাতন করছিস। হালকা মেজাজ দেখিয়ে কথাটা বলল প্রজ্জ্বল। এতক্ষণ না ঘুমিয়ে বারান্দায় কি করছিলেন তাহলে? আর আমি বিরক্ত করি আপনাকে? করিস। প্রত্যেকটা সেকেন্ড বিরক্ত করিস। মস্তিষ্কের নিউরনগুলো সব সময় তোর কথা মনে করাতে থাকে। এটা কি বিরক্ত নয়? হঠাৎই লজ্জা পেয়ে গেল রিধিতা। মাথা নিচু করে প্রস্থান করতে নিতেই হাত ধরে আটকে দিল প্রজ্জ্বল। রিধিকে একটানে নিজের দিকে ঘুরিয়ে কোমর আঁকড়ে ধরল। রিধিও ব্যালেন্স রাখতে না পেরে প্রজ্জ্বলের উপর হুমড়ি খেয়ে পড়ল। নিজেকে সামলাতে প্রজ্জ্বলের দোকাদে হাত রাখলো রিধিতা। কিন্তু পর মুহূর্তে আবছা আলোয় কিছু একটা দেখে রিধির ভ্রুজোড়া কুঁচকে এলো। লজ্জাসিক্ত কণ্ঠে বলল, আপনি এমন উদম শরীরে দাঁড়িয়ে আছেন কেন? প্রজ্জ্বল অবাক হলো। সত্যিই বেশ অবাক হলো। বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, এতক্ষণ যে আমার সাথে চিপকেছিলি তখন বুঝতে পারিসনি আমার উদম শরীর? না পারিনি। তাড়াতাড়ি গেঞ্জি পরে আসুন, যান। প্রজ্জ্বল তেজরা ভাবে বলল, না পড়লে? এতক্ষণ তো এভাবেই ছিলাম, হঠাৎ এত লজ্জা কোথা থেকে আসলো তোর? অত শত জানি না বাপু, আপনি গেঞ্জি পরে আসুন তাড়াতাড়ি। রিধিকে ছেড়ে দিল প্রজ্জ্বল। গটগট করে রুমে গিয়ে একটু পর আবারও ফিরে আসলো। প্রজ্জ্বলের দিকে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছে রিধি। মেয়েটা হুটহাট করে এত লজ্জা পায় কেন, এইটা কে জানে। ভেবেছিল রিধিকে আর একটু লজ্জা দেবে, তাই গেঞ্জিটা আঙ্গুলে পেঁচিয়ে ঘাড়ের উপর ঝুলিয়ে রেখেছিল প্রজ্জ্বল। না, এই মেয়ে তো গেঞ্জি না পরলে কিছুতে ওর দিকে তাকাবে না। কোনো উপায়ান্ত না পেয়ে বলিষ্ঠ শরীরে তাড়াতাড়ি গেঞ্জিটা পরে নিল প্রজ্জ্বল। প্রেয়সীর আখি যুগলে আরো কিছুক্ষণ তাকাতে চায় সে। মৃদু পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে রিধির দুদিকে হাত গলিয়ে রিধির হাতের উপর হাত রেখে ওর ঝুলে মুখ গুজে দিল প্রজ্জ্বল। কেঁপে উঠল রিধিতা। অজানা শিহরণে কেঁপে কেঁপে উঠছে বারংবার। শিহরণে আধ বোঝানো চোখগুলো হঠাৎই প্রজ্জ্বলের হাতের উপর পড়ল। লজ্জায় শিহরিত রিধি ভয়ে শিহরিত হলো মুহূর্তেই। প্রজ্জ্বলের বাম হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে আপনার হাতে? এমন জখম হয়ে আছে কেন? প্রজ্জ্বল এখনো মোহিত, চুলে এখনো মুখ গুজেই আছে সে। কার্নিশে রাখা ডান হাতটা হঠাৎই রিধির কোমরে রাখলো প্রজ্জ্বল। নিজের দিকে টেনে কানে কানে ফিসফিসিয়ে বলল, এটা আমার হৃদি রানীর হৃদয় কাঁপানো ছোঁয়া, তার দাঁতের আদলে বিষাক্ত ঠোঁটের স্পর্শে আঁকানো চিহ্ন, যে ছোঁয়া হাজার অধিক পেতে ইচ্ছে করে সে চিহ্ন। পূর্ব আকাশে আজ মোলায়েম সূর্য উঁকি দিয়েছে। পরিবেশ নিদারুণ শুষ্ক। সূর্যের আশপাশ ঘিরে ধরছে কিছু সুপ্ত সাদা মেঘের বর্ষা। সাদা মেঘমালা তেজহীন সোনালী আভার সাথে এক অনন্ত বন্ধন সৃষ্টি করছে। সাদা সোনালীর মিশ্রণে একাকার অবস্থা নীল নকশায়। কলেজের সামনের রাস্তায় বিরক্ত নিয়ে দাঁড়িয়ে আছে রিধি। নিপার বিয়ে, শপিং, এটা ওটা কাজ নিয়ে এ কয়দিন কলেজ কামাই করেছে সে। সামনেই নিপার বিয়ে, তখন আবারও কলেজ বন্ধ পড়বে। তাই মাঝের কয়টা দিন কলেজে যাওয়া আসা করছে রিধি। সামনেই পরীক্ষা। এই সময় ক্লাসগুলো মিস করা মানে সাংঘাতিক ব্যাপার স্যাপার। যদিও রিধির কাছে সাংঘাতিক ব্যাপার নয়, কারণ প্রজ্জ্বল জোরাজোরি করেছে বলেই সেই জন্যই কলেজে এসেছে রিধি। নয়তো কোন দুঃখে বিয়েবাড়ির আনন্দ আমেজ ছেড়ে কলেজের বোরিং ক্লাস করবে সে। ক্লাস শেষ হয়েছে মিনিট পাঁচেকও হয়নি, এরই মধ্যে দাঁড়িয়ে থেকে হাঁপিয়ে উঠেছে সে। নির্লিপ্ত রোদ্দুরে চোখ মুখ লাল হয়ে গেছে। সকাল থেকে ওর শরীরটা একটু খারাপ লাগছিল। কলেজে আসতে চেয়েছিল না, মাকেও বলেছে সে কথা, কিন্তু কেউ বিশ্বাস করেনি রিধির কথা। ওর মতো কাট কাট গলায় বলে দিয়েছে যত সব বাহানা। রেগে মেগে অস্থির হয়ে প্রজ্জ্বলের সাথেই কলেজে এসেছে রিধি। প্রজ্জ্বল বলেছিল কলেজ ছুটির পর ওকে নিতে আসবে সে, কিন্তু 5 মিনিট হয়ে গেল
এখনো প্রজ্জ্বলের দেখা নেই। এই 5 মিনিটে রিধির কাছে 5 ঘন্টার মতো লাগছে, হয়তো শরীর খারাপের জন্য। লম্বা একটা শ্বাস ফেলে আরো কিছুটা বিরক্তি প্রকাশ করলো রিধি। প্রজ্জ্বল তো এমন করে না, আজ এত দেরি হচ্ছে কেন? বিরক্তি নিয়ে ব্যাগ হাতড়ে ছটপট নিজের ফোনটা বের করলো সে। কল লিস্টের প্রথমেই প্রজ্জ্বলের নাম্বার। কাল রাতে প্রজ্জ্বলের সাথে কথা হবার পর আর কারো সাথেই কথা হয়নি। ফোন স্কল করে প্রজ্জ্বলের নাম্বারে ডায়াল করতে গিয়েও ফোনটা নামিয়ে নিল রিধি। প্রজ্জ্বল ড্রাইভিং করছে, হয়তো এই সময় ফোন দেওয়া উচিত হবে না। ফোনটা আবারও ব্যাগে ঢুকিয়ে রাখলো। দুর্বল হাত তুলে ধরলো কপালে। প্রীত রোদটা যেন প্রচন্ডভাবে আজ বিরক্ত করছে রিধিকে। একটু পরেই রিধির সামনে প্রজ্জ্বলের গাড়ি এসে থামে। রিধিকে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িঘড়ি করে নেমে পড়ল সে। বা হাতের কবজিতে বাঁধা হাতঘড়িটা একবার লক্ষ্য করলো প্রজ্জ্বল। না, কলেজ ছুটি 10 মিনিট আগে এসেছে সে। তাহলে কি আজ কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে? প্রজ্জ্বল রিধির সামনে গিয়ে দাঁড়িয়ে কিছু বলতে নেওয়ার আগে রিধি নিজের ঘাড় ব্যাগটা প্রজ্জ্বলের দিকে এগিয়ে দিল। প্রজ্জ্বলের হাতের বাহু আঁকড়ে ধরে বলল, এত দেরি করলেন কেন? ভালো লাগছে না আমার। তাড়াতাড়ি বাসায় যাব, চলুন। কি হয়েছে? শরীর খারাপ লাগছে তোর? আমি দেরি করে আসিনি, তোর কলেজ ছুটির 10 মিনিট আগেই এসেছি। কলেজ ছুটি হয়েছে, একটা ফোন দিতে তো পারতি। ও আচ্ছা। রিধির ভাঙা কণ্ঠ এতক্ষণ পর খেয়াল করলো প্রজ্জ্বল। বা হাতে তড়িঘড়ি করে রিধির কপালে হাত রেখে তাপমাত্রা পরীক্ষা করলো। হালকা শরীরটা গরম আছে। রিধিকে আর কিছু না বলে ওকে গাড়িতে উঠিয়ে দিল প্রজ্জ্বল। নিজেও গাড়িতে উঠে রিধির সেট বেল্ট বেঁধে দিয়ে বলে, শরীর খারাপ লাগছে হৃদরানী? না তেমন কিছু না, সকাল থেকেই মাথাটা একটু ঝিমঝিম করছিল। কলেজে আসলি কেন তাহলে? আসার সময় তো আমাকে কিছু বললি না। ব্যস্ত কণ্ঠে বলল প্রজ্জ্বল। আম্মুকে আসার সময় বলেছিলাম, কিন্তু আম্মু বলল আমি নাকি কলেজ না যাওয়ার জন্য বাহানা দেখাচ্ছি। আমাকে কেন বললি না? রেগে বলল প্রজ্জ্বল। আপনিও? আমিও বলতাম তুই বাহানা দেখাচ্ছিস, তাই তো? প্রজ্জ্বল রিধির থেকে চোখ সরিয়ে গাড়ি স্টার্ট করে। রিধি নিজের কথার উত্তর না পেয়ে বুঝে গেল প্রজ্জ্বল অভিমান করেছে। রিধি দুর্বল শরীর নিয়ে খানিকটা এগিয়ে গেল প্রজ্জ্বলের দিকে। দুহাতে প্রজ্জ্বলের বাহু আঁকড়ে ধরে গুটিয়ে বসলো। প্রজ্জ্বল হাসল। এই মেয়ের উপর একটু অভিমান করে থাকা সাধ্য নেই। একটু কাছে আসলেই প্রজ্জ্বলের অভিমানের বরফ গলে জল। প্রজ্জ্বল নিঃশব্দে একটু হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, তোরা সব কয়টা ধান্দাবাজ, কিভাবে আমায় মানিয়ে ফেলতে হয় ভালোই জানিস। এরপর থেকে ফোন করার কথা যেন মাথায় থাকে, ঠিক আছে? ঠিক আছে। ছোট কথায় উত্তর দিল রিধিতা। একটা জায়গায় যাবি? প্রজ্জ্বলের দিকে তাকালো রিধি। কৌতূহল দামাতে না পেরে প্রশ্ন করলো, কোথায়? গেলেই দেখতে পাবি। সন্ধ্যা নেমেছে। পৃথিবীর উল্টো পৃষ্ঠে সূর্য অস্ত নিয়েছে অনেকক্ষণ। আজও চাঁদ উঠেছে শূন্যে, তবে অর্ধচন্দ্র। তবুও যেন নিস্তব্ধ পৃথিবীতে মৃদু আলোটাই মানানসই। মৃদু বাতাসে গাছের পাতাগুলো দুলছে, অবিকল উড়ন্ত কিশোরীর ওড়নার আঁচলের মতো। গাড়ির ডিকির উপর পা দুলিয়ে বসেছে রিধিতা। ওর একটু সামনে হাতে চায়ের ছোট্ট ভাঁড় হাতে দাঁড়িয়ে আছে প্রজ্জ্বল। দৃষ্টি সম্পূর্ণভাবে রিধির উপর। সে খুব মনোযোগ সহকারে তার প্রেয়সীর চা বিলাসী চেহারা দেখতে মত্ত। জায়গাটা নিরিবিলি, শহর থেকে অনেকটা দূরে। দুটো তিনটে রঙের দোকান আর কয়েকটা আধবোঝা ল্যাম্পপোস্ট ছাড়া কিছুই নেই এদিকটায়। সামনে একটা নদীর ঘাট রয়েছে, তাই হয়তো রঙের দোকানগুলো বসানো এখানে। অর্ধচন্দ্র আর মতোয়ারা পরিবেশ। প্রজ্জ্বল মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে রিধিতার দিকে। মেয়েটার মধ্যে এত মায়া কেন? সব সময় ভালোবাসতে বাধ্য করতে পারে এই মেয়ে। মনে প্রাণে সব সময় বিচরণ করতে থাকে। আগেও এসেছেন এখানে? ধ্যান ভাঙল প্রজ্জ্বলের। মুগ্ধ দৃষ্টিতে বাধা পড়ায় হালকা ভ্রু কুঞ্চিত হলো তার। অসময়ে রিধির প্রশ্নে সচকিত হলো সে। ধীর কণ্ঠে বলল, এসেছি অনেকবার। রাদীপ ভাইয়ের সাথে? রিধির আরেক দফা প্রশ্নে অবাক না হয়ে পারল না প্রজ্জ্বল। ও তো কখনো বলেনি রিধিকে যে ও রাদীপকে নিয়ে এই জায়গাটায় ঘুরতে আসে। মেয়েটা সত্যি অদ্ভুত। এতটা শিওর ভাবে কিভাবে বললো? তুই কিভাবে বুঝলি রাদীপের সাথে এখানে আসতাম আমি? রিধি দাঁত কেলিয়া হাসলো। ধোয়াতে চেপে রাখা চায়ের বারে একটু চুমুক দিয়ে বলে, আপনার লাইফে ফুপ্পি ফুপ্পা নিপা আপুর পরে
আমার আর রাদীপ ভাইয়ের অস্তিত্ব সেটা আমি ভালো করেই জানি। রাদীপ ভাই আপনার লাইফের কতটা জুড়ে সেটাও আমার অজানা নয় মশাই। জায়গাটা নিশ্চিতভাবে আপনার পছন্দের জায়গা, আর আপনার ভালো লাগার জিনিসগুলো সবার সাথে ভাগ করে নিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না কখনোই। তাই নিশ্চিতভাবে বলা যায় রাদীপ ভাইয়া পরিবেশ বিলাসী সঙ্গী ছিল আপনার। ঠোঁটিলিয়ে হালকা হাসলো প্রজ্জ্বল। মেয়েটাকে যতটা বোকা ভাবে ততটা সে নয়। ওর কথা বুঝতে যতটা বোকামো করে ততটা বোকামো প্রজ্জ্বলের লাইফ নিয়ে করে না সে। সব দিকে এই মেয়ের টান টান নজর, একটু ফাঁকি দেওয়ার উপায় নেই, ঠিক ধরে ফেলে। প্রজ্জ্বলের হঠাৎই মনে হলো মেয়েটা আলাদা, সবার থেকে আলাদা। আসলে প্রত্যেক প্রেমিক পুরুষের কাছেই তার প্রেয়সী আলাদা, শুধু প্রজ্জ্বলের ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই তাই। শুধু দেখতে পাওয়ার নজরটা আলাদা বলে পৃথিবীতে এত বিচ্ছেদ। আরো একবার চায়ের ভারে আলতো করে ঠোঁট ডুবালো হৃদিতা। প্রজ্জ্বলের চুপ থাকার কারণটা হঠাৎই ধরে ফেলল সে। রুদ্ধ স্বরে বলল, রাদীপ ভাইয়াকে অনেক মিস করেন তাই না? উনি ফিরবেন কবে? বছর দুয়েক পর। ওনার মতো আপনিও যেতে পারতেন হায়ার স্টাডির জন্য, সেই সুযোগ এসেছিল আপনার। তে উঠল প্রজ্জ্বল, দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংবরণ করলো। রিধিকে বুঝতে দিল না সে রেগেছে। এই মুহূর্তে রিধিকে কটু কথা শোনানোর ইচ্ছে ওর নেই, তবে ঠান্ডা মাথায় উত্তর করলো প্রজ্জ্বল, তোর কি খুব অসুবিধা হবে তোর বর বাংলাদেশের একটা পাবলিক ভার্সিটিতে পড়েছে বলে? নাকি লজ্জা করবে হায়ার স্টাডির জন্য সুযোগ পেয়েও সেটা হাতছাড়া করেছি বলে? খুব কি অসুবিধা হবে আমার বউ বলে নিজেকে পরিচয় দিতে? প্রজ্জ্বলের কথায় আটকে উঠল রিধিতা। প্রজ্জ্বলকে ভুল বুঝছে, তড়িঘড়ি করেই বলল সে, আমি সেভাবে বলতে চাইনি প্রজ্জ্বল ভাই। প্রত্যেকটা মুহূর্ত আমি আপনাকে নিয়ে গর্ববোধ করি। আপনি আমার অহংকার সব সময়ের জন্য। আমার কথাটাকে উল্টোভাবে নেবেন না প্লিজ। প্রজ্জ্বল একটা বড় নিঃশ্বাস ফেলল। রিধিকে কটূক্তি শোনাবে না করেও তেজরাভাবে বলেই দিল। প্রজ্জ্বল অন্যদিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আর কখনো যেন তোর মুখে হায়ার স্টাডি নিয়ে কোনো কথা না শুনি। বাংলাদেশে থেকেও ভালো কিছু করা যায় তার দৃষ্টান্ত অনেক আছে। তোর ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার আছে, সেটা বাবার বিজনেস দিয়ে নয়। আমি নিজেও কিছু একটা করি, সেটা ভালো করেই জানিস তুই। আমি সেভাবে মিন করে কিছুই বলিনি প্রজ্জ্বল ভাই। আমি জানি রিদ্রারি, তুই কখনো এইভাবে কিছু বলবি না আমাকে। সোজা কথায় তোকে ছেড়ে 3 বছর 3-4 অন্য কোথাও গিয়ে থেকে যাওয়া আমার পক্ষে সম্ভব না। ভবিষ্যতে এই বিষয়ে কেউ তোকে কিছু বললে তুই যেন সব কথার যোগ্য জবাব দিতে পারিস, তাই তোকে বললাম এসব। লজ্জা পেল রিধিতা। মধ্য আঁখি পল্লব খুশিতে আত্মহারা হয়ে উঠল আকস্মিক। আনমনে প্রশ্ন করে বসলো, আচ্ছা, আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি প্রজ্জ্বল ভাই? সময়ের সাথে কখনো ছেড়ে যাবেন না আমায়। আমি যখন পুরনো হয়ে যাব তখন কি করবেন? কোনো ভুল কাজ করলে কি এভাবে আগলে রাখবেন? প্রজ্জ্বল চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে রিধির খুব কাছে এসে দাঁড়ালো। রিধির হাত থেকে শেষ হওয়া চায়ের ভার দুটো পাশেই ডিকির উপর রাখলো। একটা ভার প্রজ্জ্বল ধরে রাখলো, আর অন্যটাকে এমনি এমনি রেখে দিল ডিকির উপর। প্রজ্জ্বলের কর্মকাণ্ড খুব ভালো করেই খেয়াল করছে রিধিতা। একটু পরে মৃদু বাতাসে ওজনবিহীন ভার দুটোর একটা উড়ে গিয়ে পড়ল কিছুটা দূরে। প্রজ্জ্বল যেটা হাত দিয়ে ধরে রেখেছে সেটা ঠিক আগের স্থানেই আছে। প্রজ্জ্বল রিধির গালে এক হাত রেখে স্পষ্ট স্বরে বলল, আমার কাছে ভালোবাসা মানে কারোর জন্য অসামান্য অনুভূতিতে ঘিরে রাখা হৃদস্পন্দন। প্রকৃত ভালোবাসা সবসময় চিরনবীন, পুরনো হওয়ার সুযোগ দিলেই পুরনো হয়ে যাবে। আমার কাছে সেই সুযোগ নেই। হৃদস্পন্দন বাড়ানো অনুভূতি সবসময় একই থাকবে আমার কাছে। আর তুই ভুল কিছু করলে ছেড়ে যাব কেন? শক্ত হাতে আগলে রাখার চেষ্টা করব। এই ভার দুটোকে দেখলি না? একটার সাথে আমার শক্ত হাতে আগলে রাখা বন্ধন ছিল, যে কারণে দূরে যেতে পারিনি। আর অন্যটাকে দেখেছিস? কোনো সাহারা ছিল না ওই ভরটার। শক্ত কোনো অনুভূতিতে বাধা পড়েনি সে, তাই হালকা অভিমানেও দূরে সরে যাবার সুযোগ পেয়েছে। এতে ভারের দোষটা অতি নগণ্য। আসল দোষ যে কাপটাকে সামলে রাখতে পারেনি তার। আসল দোষ যে কাপটাকে সামলে রাখতে পারেনি তার। একান্তই তার ভুল, আর সে ভুল আমি করব না। সব সময় আমার অনুভূতি ঘেরা বেড়াজাল আটকে রাখবে তোকে, দূরে যাবার সুযোগ পাবি না। আবারও মুগ্ধ হলো রিধিতা।
এই মুগ্ধতা যেন সব সময়ের সঙ্গী হয়েছে এখন। রিধি কিছুক্ষণ বেখেয়ালি দৃষ্টিতে প্রজ্জ্বলের দিকে তাকিয়ে হঠাৎই শক্ত করে ওর গলা আঁকড়ে জড়িয়ে ধরল। প্রজ্জ্বল বাধা দিল না। রিধির ওর মায়ায় এভাবে তো আটকে রাখতে চায় সেও শক্ত বাহুতে রিধিকে আগলে নিল। পূর্ব আকাশে চিত্রাভানু উঠে পড়েছে অনেকক্ষণ। পাখির কিচিরমিচির শব্দ এখন আর শোনা যাচ্ছে না। ভরা শহরের রাস্তাঘাটে এখন বাস ট্রাকের অপ্রীতিকর শব্দের মেলা। প্রজ্জ্বলদের বাড়ির সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। কাল থেকে নিবার বিয়ের অনুষ্ঠান শুরু। গায়ে হলুদ, মেহেন্দি, বিয়ে, বিদায়, অনেক ঝামেলা এখন সামনে। প্রজ্জ্বল অনেক ব্যস্ত। বাহিরে বাগানের কাছে গায়ে হলুদের স্টেজ সাজাতে সাহায্য করছে সে। বাড়িতে আত্মীয় স্বজনে ভরপুর। রিধি দুদিন আগে ওর মায়ের সাথে চলে এসেছে এ বাড়ি। শুধু ওসমান সাহেব এখনো একবারও আসেননি এখানে। সুফিয়া আনাম ভাইকে ফোন করেছিলেন কয়েকবার, কিন্তু ফোন তোলেননি ওসমান সাহেব। এমনিতেও রিধি কারো সাথে বেড শেয়ার করতে অভ্যস্ত নয়, তবে গত দুদিন ওকে তাই করতে হচ্ছে। প্রজ্জ্বল আর ওর কিছু কাজিনদের সাথে এক বিছানায় দলামলা হয়ে থাকতে হচ্ছে। রাতে তেমন ঘুমোতেও পারে না সে। আজকেও ব্যতিক্রম হয়নি। সকাল সকাল উঠে পড়েছে। স্টেজের পাশেই একটা চেয়ারে চুপটি করে বসে প্রজ্জ্বলের স্টেজ সাজানো দেখছে সে। প্রজ্জ্বল ফুল লাগাতে লাগাতে বলল, ঘুম হয়নি রিদ? রিদিতা রাতে ঘুমোতে পারেনি বলে সকালে একটু ঘুমিয়ে নিতে বলেছিল ওকে প্রজ্জ্বল। রিদিতা ছোট্ট করে উত্তর দিল, হুম, হচ্ছে না। আজ তোকেও বাড়ি দিয়ে আসবো আমি। রাতে ওখানে ঘুমোবি, আর সকালে আবার গিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? প্রজ্জ্বল একটু পর আবারও ব্যস্ত হয়ে পড়ল কাজে। রিধি নিজের দুগালে হাত টেকিয়ে প্রজ্জ্বলকে দেখতে লাগলো। ছেলেটার সবকিছুতেই খেয়াল। আর প্রজ্জ্বল, সে নিজেও রাতে ঠিকভাবে ঘুমোতে পারেনি, তাও জানে রিধি। সারাদিন ব্যস্ত থাকার পর রিধির সাথে প্রজ্জ্বলকেও জাগতে হয় সারা রাত। রিধির রাতে ঘুম হয় না, তাই সারা রাত ফোনে প্রজ্জ্বলের সাথে কথা বলতে থাকে। তাই প্রজ্জ্বলও আর ঘুমানোর সুযোগ পায় না। বাবা, রিধির ডাক শুনে পাশ ফিরল প্রজ্জ্বল। ওর সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে চোখ বড় বড় হয়ে গেল। রিধিও চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েছে ইতিমধ্যে। প্রজ্জ্বল নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ওর সামনে ওসমান সাহেব দাঁড়িয়ে আছেন। প্রজ্জ্বল মৃদু পায়ে রিধির পাশ ঘেঁষে দাঁড়ায়, কারণ ওসমান সাহেব এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছেন। প্রজ্জ্বল রিধিকে ফিসফিস করে বলে, কিরে, তোর দজ্জাল বাপ আমার দিকে ওভাবে তাকিয়ে আছে কেন রে? আজকে আমাকে কি বেশি সুন্দর লাগছে? ক্রাশ ট্রাশ খেলো নাকি তোর বাপ? রেগে গেল রিধিতা। দাঁতে দাঁত চেপে বলল, সবসময় ফাজলামো করবেন না, সিরিয়াস হন একটু। হুটহাট ভালো কিছু ঘটে গেলে আনন্দ ধরে রাখাটা সত্যি মুশকিল বই কি। আশাহিত নয়, এমন ভালো কিছু ঘটে গেলে সেখানে তো কোনো কথাই নেই। খুশিতে আত্মহারা হয়ে যেতেও আপত্তির কিছু নেই। আজকেও সকাল সকাল এমন কিছুই হয়েছে। ওসমান সাহেব নিজ থেকে রিধির বিয়ে নিয়ে বড় বোনের সাথে কথা বলতে এসেছেন। সকালবেলা ওসমান সাহেবকে এ বাড়িতে দেখে সবাই যতটা না অবাক হয়েছিল, তার থেকে বেশি অবাক হয়েছে তার কথা শুনে। বোনের ফোন না তুললেও তিনি যে নিজেকে সেদেই প্রজ্জ্বলের বাড়ি এসেছে, এতেই অনেক খুশি হয়েছেন সুফিয়া আনাম। সব অভিমান পড়ে গেছে। তার উপর রিধি আর প্রজ্জ্বলের বিয়ের ব্যাপারে ভাই নিজের থেকে কথা বলায় খুশিই ধরে রাখতেন পারছেন না সুফিয়া আনাম। তবে ড্রয়িং রুমে সবাই বেশ অবাক। বিয়ে বাড়ির এত লোকজন, প্রজ্জ্বল, রিধিতা, প্রজ্জ্বলের বাবা, নিপা, সবাই বেশ অবাক। এতটাই অবাক যে কেউ কিছু বলতেও পারছে না। ড্রয়িং রুমের এত নিস্তব্ধতা ভেঙে কথা বলে উঠলেন ওসমান সাহেব। আপা, আমি কি অসময়ে রিদি আর প্রজ্জ্বলের বিয়ের কাজটা বলে ফেললাম? নিপার বিয়ের অনুষ্ঠান কাল থেকে শুরু। আমার মনে হয় নিপার বিয়ের শাদী মিটে গেলে তবেই রিদি আর প্রজ্জ্বলের বিয়ে নিয়ে কথা বলা উচিত। তুমি এইসব নিয়ে চিন্তা করো না আপা। প্রজ্জ্বলের কুঁচকে যাওয়া ভ্রুজোড়া ধীর হলো, কপালে পড়া ভাঁজগুলো প্রসারিত হলো। ব্যাপারটাকে স্বপ্ন মনে না হলেও আকস্মিক ঘটে যাওয়ায় অবাস্তব কিছু একটা মনে হচ্ছে। তার মামার হুট করে এত পাল্টে যাওয়া মেনে নিতে খুব বেশি সমস্যা না হলেও কেমন সন্দেহজনক মনে হচ্ছে। ব্যাপারটাকে বুঝতে আরো কিছুক্ষণ ওভাবেই ভ্রু কুঞ্চিত করে ওসমান সাহেবকে দেখতে লাগলো প্রজ্জ্বল। না ভাইয়া, আমি আর কি চিন্তা করব, সব চিন্তা তো নিমিষেই শেষ করে দিলি। সুফিয়া আনাম হাস্যজ্জ্বল মুখে কথাটা বলেন। ঠোঁটের কোণে হাসির রেখা যেন ফুরাবার নয়। নিজের বড় বোনের কথায় ওসমান সাহেব নিশ্চিন্ত হলেন যেন। চিন্তিত চেহারাটা স্বাভাবিক হলো। এতদিনের অভিমানের পরশা ভেঙে বাইকে কিভাবে সুফিয়া স্বাভাবিকভাবে মেনে নিবেন তা নিয়ে চিন্তিত ছিলেন ওসমান সাহেব। বড় বোনের কথার সাহারা পেতে তিনি আরো একটু উৎসাহিত হলেন।
কণ্ঠে কিছু সংকোচবোধ নিয়ে বললেন, তোমার আর দুলাভাইয়ের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজকে রিদি আর প্রজ্জ্বলের আংটি বদলটা সেরে ফেলতে চাচ্ছে। প্রজ্জ্বলের পাশেই খুশি খুশি চেহারা নিয়ে দাঁড়িয়েছিল রিধিতা। খুশির জন্য কি আগের অংশটুকু যথেষ্ট ছিল না? আবারও একটা ধামাকা, আংটি বদল। কিছুটা হা হয়ে গেল রিধির মুখখানা। সারা রাতের নির্ঘুম আঁখি পড়ল বড় বড় হয়ে গেল। সুফিয়া আনাম, আতিক সাহেব, নিপা সবাই বেশ খুশি ওসমান সাহেবের এই প্রস্তাবে। এই বিষয়ে কোনো অমত নেই তাদের চেহারায়, তাই স্পষ্ট। তবে এত কিছুর মধ্যেও প্রজ্জ্বল স্বাভাবিক। থুতনিতে এক হাত ঠেকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছুই পর্যবেক্ষণ করছে সে। ওর পাশেই দাঁড়িয়ে থাকা রিধিকে হঠাৎই একটা চিমটি কাটলো প্রজ্জ্বল। রিধির অল্প হা হওয়া মুখটা বন্ধ হয়ে গেল। আকস্মিক হাতে চিমটি পড়ায় না চেঁচামেচি করলেও কিছুটা ছিটকে দাঁড়ালো। মুখে একরাশ বিরক্তি নিয়ে প্রজ্জ্বলের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, কি হয়েছিল? কি চিমটি কাটছেন কেন? প্রজ্জ্বলের দৃষ্টি এখন ওর মামার উপর, ওভাবেই তাকিয়ে আছে সে। তোর বাবা কি নেশা জাতীয় কিছু খেয়েছে রে? মাথা ঠিক আছে তো ওনার? প্রজ্জ্বলের কথায় রেগে গেল রিধিতা, কটাক্ষ করে বলল, আপনার কোনো কিছুতেই ভালাই নেই, সব সময় আব্বুর পিছে লেগে থাকেন কিসের জন্য? প্রজ্জ্বল ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো একটু। থুতনি থেকে হাত নামিয়ে রিধির দিকে তাকালো। রিধিও প্রজ্জ্বলের দিকে তাকিয়েছিল, তাই বিদায় চোখাচোখি হয়ে গেল। রাগ উবে গেল রিধির। লজ্জাসিক্ত আঁখি নামিয়ে নিল সে। ঠোঁটের কানে খেলে গেল মুচকি হাসি। আতিক সাহেব, সুফিয়া আনাম কারো কোনো আপত্তি না থাকে আজকেই ছোট করে প্রজ্জ্বল রিধির আংটি বদল হয়ে গেল। পুরো মুহূর্তটা নিশ্চুপ ছিল প্রজ্জ্বল। রিধির অনামিকা আঙ্গুলে আগে থেকে প্রজ্জ্বলের দেওয়া আংটি ছিল। আংটি বদলের সময় প্রজ্জ্বল সেটা খুলতে দেয়নি। রিধির মধ্যম আঙ্গুলে আংটিটা পরিয়েছে সে। আগে থেকেই উৎসব মুখর পরিবেশটা আরো কিছুটা উত্তেজিত হলো। চারিদিকে ব্যস্ত মানুষগুলোর ক্লান্তি উবে গেল। কেমন একটা মাতাল হাওয়া বইতে শুরু করলো রিধির মন প্রাণ জুড়ে। হৃদির স্পন্দন বেড়ে গেল হঠাৎই। আচ্ছা, খুশির মুহূর্তগুলোতে বুঝি হৃদস্পন্দন বেড়ে যায়? যাই হয়তো। বেশ অনেক মাস কেটে গেছে, সময়ে তো আর কারো মুখাপেক্ষী নয়, তাই থেমে থাকার কথাও নয়। আপন গতিতে নিজ ইচ্ছায় অতিবাহিত হতেই চলেছে সে। রিধির উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে দিন কতক আগে, A+ পেয়েছে। অ্যাডমিশনের জন্য প্রজ্জ্বল কোচিংয়ে ভর্তিও করে দিয়েছে। প্রজ্জ্বল নিজেও ব্যস্ত হয়ে পড়েছে আজকাল। নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করেছে। নিজের বিজনেস থাকলেও এই মুহূর্তটা পুরোপুরিভাবে পড়াশোনার পেছনেই লাগিয়েছে প্রজ্জ্বল। কারণ কিছুদিন পর রিধির দায়িত্ব নিতে হবে ওকে। বাবা মা, রিধির নিজের ক্যারিয়ার সব মিলিয়ে অতিরিক্ত ব্যস্ততায় চলে যাচ্ছে প্রজ্জ্বলের দিনকাল। নিপার বিয়ের পর মাঝখানে একবার ওসমান সাহেব রিধি প্রজ্জ্বলের বিয়ের কথাটা তুলেছিলেন, কিন্তু বাদশাদি ছিল প্রজ্জ্বল। নিজে প্রতিষ্ঠিত না হওয়া অবধি কিছুতেই এখন বিয়ে শাদী করবে না সে। বরাবরই নিজের জেদে উঠছে। ওসমান সাহেবও হার মেনে নিয়েছেন নিজের ভাগ্নের কাছে। দেরিতে বিয়ের ব্যাপারটা মেনে নিয়েছেন তিনি। আর প্রজ্জ্বলের নিজের ক্যারিয়ারে এত আগ্রহ সৃষ্টির কারণে বেশ খুশিও হয়েছেন তিনি। মাঝে মাঝে টুকটাক প্রজ্জ্বলের সাথে ফোন আলাপ। প্রজ্জ্বলের পড়াশোনা নিয়ে করা শাসনে রিধিরও দিন পার হয়ে যাচ্ছে। প্রজ্জ্বল এত ব্যস্ততার মধ্যেও রিধিকে যথেষ্ট সময় দেয়। মাঝরাতে সবার অগোচরে হাঁটতে নিয়ে যাওয়া, সপ্তাহে 1-8 বার ঘুরতে বেরোনো, কিছুটা খুনসুটি, সব মিলিয়ে ভালোবাসাটা আরো বেড়েছে। রিধিকে কোচিংয়ে দিয়ে আসা, বাসায় পৌঁছে দেওয়া সবকিছুই প্রজ্জ্বল করে। তবে কিছুদিন আগে প্রজ্জ্বল চট্টগ্রাম গিয়েছে, পরীক্ষা শুরু হয়েছে ওর। একেবারে না গেলেই নয়, তাই বাধ্য হয়ে যেতে হয়েছে প্রজ্জ্বলকে। তবে দিনে 1000 বার ভিডিও কলে রিধিকে আসতে হয়। সময় পেলে রিধিকে কল লাগায় প্রজ্জ্বল। একটু আগে কোচিং ক্লাস শেষ হয়েছে রিধির। গত 2 দিন থেকে বিকেলে কোচিং ক্লাস, আজকেও সন্ধে নামবে করছে। রিধি রাস্তার ধারে দাঁড়িয়ে একটা রিক্সা ডাকার জন্য হাঁক ছাড়ার আগে কেউ পেছন থেকে ডেকে উঠল ওকে। রিধি রিক্সা ডাকা বাদ দিয়ে পেছনে ঘুরে তাকায়। তমা ডাকছে। রিধির কোচিং ফ্রেন্ড তমা। তোমার পাশেই দিশাও আছে। ওদের দুজনের সাথে রিধির কোচিংয়ে পরিচয়, বেশ ভালোই সম্পর্ক তৈরি হয়ে গেছে ওদের 3 জনের মধ্যে। রিধি মৃদু পায়ে তমা আর দিশার কাছে গেল। শরীরটা কেমন তালগোল পাকাচ্ছে সকাল থেকে, আবারও সেই মাথা ঘোরানো, শরীর দুর্বল দেখা দিয়েছে। রিধি কাউকে বলে না এই ব্যাপারটা, স্বাভাবিক মনে করে এড়িয়ে গেছে এতদিন। তবে আজকাল একটু বেশি শরীরটা খারাপ দেখা দিয়েছে। রিধি ওদের কাছে গিয়ে বলে, কিছু বলবি তমা? আমায় বাসায় ফিরতে হবে তাড়াতাড়ি। তমা মুচকি হেসে বলে, তোদের বাসা তো কাছেই, 20 মিনিটের পথ। তো চল না, শাহবাগে ফুচকা খেতে যাই প্লিজ।
না করিস না। রিধি নাকচ করে বলে। সন্ধে নামবে একটু পর, প্রজ্জ্বল ভাই বকা দেবে। তাছাড়া এখানে কি আশেপাশে ফুচকার দোকান নেই নাকি? সেখান থেকে খেলেই তো হয়। দিশা জেদ নিয়ে বলল। চল না প্লিজ, আমরা তো প্রত্যেক দিন যাই না, কাছেই তো, খুব তাড়াতাড়ি চলে আসবো। চল না রিদিতা। অনেকক্ষণ ধরে রিদিকে মানানোর চেষ্টা করে সফল হলো তমা আর দিশা। শাহবাগে ফুচকা খেতে যাওয়ার জন্য রাজি হয়ে গেল রিধিতা। বান্ধবীদের প্রয়োজনায় ভুলে গেল প্রজ্জ্বলের নিষেধাজ্ঞা। শাহবাগ বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি আড্ডা দিয়ে ক্লান্ত রিধিতা সহ ওর বান্ধবীরাও। ঘড়ির কাঁটা ধরায় এখন রাত 9টার কাছাকাছি। ফুচকা, টঙের দোকানে চা, রেস্টুরেন্টে ঢুকে বিরিয়ানি, হাঁটাহাঁটি, সব মিলিয়ে কখন এত রাত হয়ে গেছে বুঝতে পারেনি রিধি। বাসায় ফেরার সময় টাইম দেখতে গিয়ে খেয়াল হয়েছে রাত 8:30 তখন। ফোন বের করে দেখে সেটা অফ হয়ে আছে। এই জন্য এতক্ষণ প্রজ্জ্বলের ফোন আসেনি। একে হাজার খানিক গালি দিচ্ছে রিধিতা। তমা দিশাকেও গালি দিতেও কিছুতেই শান্তি পাচ্ছে না সে। কাল কোচিংয়ে গিয়ে বেশ করে বকে দিবে ওদের। আজ বাসায় ফেরার পর অনেক বড় একটা ঝড় বয়ে যাবে ওর উপর, সেটা ভালোভাবেই বুঝতে পারছে রিদি। বাসার কিছুটা সামনে রোডের মাথায় আসতেই হঠাৎ রিক্সাটা থেমে গেল। সচকিত হলো রিধি, ভয়ার্ত কণ্ঠে বলল। কি হয়েছে মামা? তড়িঘড়ি করে রিক্সা থেকে নেমে দাঁড়ালো রিধি। ভাড়াটা মিটিয়ে দিয়ে রিক্সাওয়ালাকে বিদায় দিয়ে দ্রুতগতিতে হাঁটা লাগালো। এখান থেকে 5 মিনিটের পথ এগুলোই রিধিতের বাসা। রোডের ধারে কয়েকটা ছোট মুদি দোকান আর উঁচু উঁচু সব বিল্ডিং এর সারি। রাস্তাটুকু যেতে রিধির ভয় না করলেও শরীরটা যেন একেবারেই চলছে না। শরীরের উপর জোর দিয়ে এতক্ষণ আড্ডাবাজি করার পর 5 মিনিটের পথটাই 1000 মাইলের দূরত্ব মনে হচ্ছে। 1 মিনিট হাঁটতেই হাঁপিয়ে উঠল রিধিতা। দিশা আর তোমার বাসার পথ আলাদা, ওরা আগেই চলে গেছে। রিধি প্রায় বাসার কাছেই চলে এসেছে। আর 2 মিনিট। হঠাৎই নিজের পেছনের শরীর থেকে খুব কাছাকাছি কারো অস্তিত্ব অনুভব করতেই 2 কদম দ্রুত এগিয়ে পিছিয়ে ফিরল রিধি। পেছনে ফিরে সামনের লোকটাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। রায়হান দাঁড়িয়ে আছে, আরো 2-3টে ছেলে। ছেলেগুলোকে চেনে রিধিতা, ওদের পাড়ারই ছেলে। এই সেই রায়হান যে 7-8 মাস আগে রিধির সাথে বেয়াদবি করেছিল, যার জন্য প্রজ্জ্বল খুব মেরেছিল ওদের। প্রজ্জ্বলের বাবা আতিক সাহেব পুলিশে ধরিয়ে দিয়েছিল ওদেরকে। বড় লোকের বকে যাওয়া ছেলে রায়হান দিন কয়েকদিনের মধ্যে ছাড়াও পেয়ে গেছিল। এই কয়েক মাসে তার দেখাও পাওয়া যায়নি অবশ্য। কিন্তু আজ হঠাৎ করেই রিধির সামনে আসায় বেশ ভয় পেয়ে গেছে রিধি। কেমন আছিস রিদিতা? দিনকাল কেমন যাচ্ছে? রায়হানের স্বাভাবিক কথাবার্তায় রিধির তার ভয়টা আরো বেড়ে গেল। শুকনো একটা ঢোক গিলে বলল। ভালো আছি রায়হান ভাইয়া, তুমি কেমন আছো? ভালো আর থাকে কি করে? তোর প্রজ্জ্বলের জন্য আমার ভালো থাকাটা আর হয়ে উঠল না। নিজেকে এতটা আটকানোর চেষ্টা করেও আটকাতে পারলাম না। তার হৃদরানীর ওড়না ছুঁয়ে দেখার অপরাধে খুব মেরেছিল। দাগগুলো মিশে গিয়েছে হয়তো, কিন্তু মনের ভিতরে শত্রুটার আগুনটা নিভাতে পারেনি। আজ যখন সুযোগটা পেয়েছি, তখন কিছু একটা সারপ্রাইজ তোকে দেওয়া দরকার। রায়হানের কথা শুনে 2 কদম পিছিয়ে গেল রিধি। সামনেই বাসা। ইচ্ছে করছে দৌড় দিতে, কিন্তু সে শক্তিটুকু রিধির শরীরে অবশিষ্ট নেই। রিধি একটু পেছাতেই রায়হান বলে। আরে আরে ভয় পাচ্ছিস কেন? প্রজ্জ্বল বলেছিল তার হৃদরানীকে ছোঁয়ার চেষ্টা করলে হাত কেটে দিবে আমার। আমিও বড্ড ভালো ছেলে, ছোবো না তোকে। তবে কথা শেষ করে নিজের পেছনে নিজের মুঠোবন্দি হাতের মধ্যে রাখা বোতলের ঢাকনাটা খুলল রায়হান। রিধিতে স্তব্ধ। ব্যাপারটা বুঝতে পেরে চিৎকার করতেও ভুলে গেছে সে। 2 পা আরও পিছিয়ে গেল রিধি। পাজোড়া যেন অবশ হয়ে পড়েছে। মাটির সাথে আটা দিয়ে কেউ লাগিয়ে দিয়েছে যেন। খুব অহংকার না তোর? প্রজ্জ্বলের হাতে মার খেয়েছিলি না? বিশ্বাস কর, একটা মারও ভুলতে পারিনি। তোর চেহারা এমন অবস্থা হবে যে তোর প্রজ্জ্বল ও তার হৃদকে দেখে ভয় পাবে। কথাটা বলে বিকট শব্দে হাসল রায়হান। রিধিতা ছোটার জন্য উদ্যত হলো। সে শক্তিটুকু দিয়েও দৌড় লাগালো রিধিতা, কিন্তু শেষ রক্ষাটা আর হলো না। নিজের চোখের সামনে নিজের ঝলসে যাওয়া চামড়া দেখে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল রিধিতা। ততক্ষণে ছুটে পালিয়ে গেছে রায়হান সহ বাকি ছেলেপেলেগুলো। মাটিতে লুটিয়ে একাধারে চিৎকার করে চলেছে রিধিতা। কেউ নেই আশেপাশে। 2-1টা কুকুরের আর্তনাদ যা ছিল থেমে গেছে রিধির কলিজা ছিঁড়ে যাওয়া আর্তনাদের কাছে। ওদের আর্তনাদ যে বড়ই ক্ষীণ। অসহায়ের মতো মাটিতে মিশিয়ে চিৎকার করছে রিধিতা। হৃদয় কাঁপানো এই চিৎকার শুনে আজ আর
প্রজ্জ্বল ছুটে আসতে পারলো না, বাঁচাতে পারলো না তার প্রেয়সীকে। রিধির আর তম্মা দিশাকে বকা দেওয়া হলো না, ওরাও রিধির চিৎকার শুনে সাহায্য করতে এলো না। রাত 11:10, মধ্যনিশে, ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। একটা কি দুটো ঝিঝি পোকার ডাক কানে আসছে বেশ কিছুটা দূর থেকে। নিস্তব্ধ পৃথিবীর কোটর ছাপিয়ে, রাস্তা কাঁপিয়ে যান্ত্রিক বাহনগুলোর প্রকাণ্ড চলাচল। ঘরটায় হালকা ড্রিম লাইটের আলো জ্বলছে, জানলা বরাবর সাদা পর্দাগুলো সযত্নে মিল করে লাগিয়ে দেওয়া। জানলা থাই গ্লাস ছাপিয়ে পৃথিবী পৃষ্ঠে পতিত অন্ধকারের বিন্দুমাত্র ছিটে ফোটা প্রবেশ করার উপায় নেই। হসপিটালে ফিনাইলের উগ্র গন্ধ নাকে এসে লাগছে। এয়ার কন্ডিশনের তীব্র শীতলতা শরীর কাঁপিয়ে দিচ্ছে বারংবার। পিটপিটিয়ে চোখ খুলল রিধিতা। হুট করে ড্রিম লাইটের ক্ষীণ আলোটা তীব্রভাবে চোখে ধরল। দীর্ঘক্ষণের ঘুমের রেশটা কাটতে সময় লাগলো একটু। বার কয়েক চোখের পাপড়ি পিটপিটিয়ে চোখটা খিচে বন্ধ করলো রিধি। কিছুতেই যেন চোখে সইছে না এই আলো। রাতে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ মস্তিষ্কে সাজিয়ে উঠতে আটকে উঠল রিধিতা। স্বপ্ন ভেবে তৎক্ষণাৎ চোখ খুলে ফেলে। আবছা আলোয় সবকিছু অস্পষ্ট। সে কোথায় আছে কিছুই বুঝতে পারছে না। সবকিছু বুঝতেই বেড থেকে উঠতে নিল রিধি, কিন্তু তা হলো না। উঠতে যাওয়ায় ব্যর্থ হলো ও। শরীরটা কেমন যেন অবশ হয়ে আছে, ভারী ভারী লাগছে। নড়ে চড়ে বসারও শক্তি নেই। শুকনো ঢোক গিলল রিধি। রাতের ঘটনাটাকে স্বপ্ন মনে করে কাটিয়ে উঠতে চোখ আবারও খিচে বন্ধ করলো সে। একটু পরে চোখ খুলে আবার উঠতে নেওয়ার চেষ্টা করলো। এবারও হলো না। কিছুতেই শরীর নড়ছে না, হাত পা কিছুই নাড়াতে পারছে না রিধি। সবকিছু সত্যি, যা হয়েছে সবকিছু সত্যি। কথাটা মস্তিষ্কে দু একবার ঘুরপাক খেতে চেঁচিয়ে উঠল রিধি। রিধির পাশেই টুলে বসে থাকা নিচু করেছিল প্রজ্জ্বল। 4 দিন হলো চোখে কোনো ঘুম নেই। ক্লান্তিতে একটুও চোখটা ঝিমিয়ে এসেছিল। রিধি চিৎকারে তড়িঘড়ি করে চৌকিত হলো সে। উঠে দাঁড়িয়ে রিধির মাথায় হাত বুলিয়ে দিল। শান্ত হও হৃদি রানী, কিছুই হয়নি, আমি আছি তো। রিধির কর্ণকুহরে পৌঁছালো না প্রজ্জ্বলের সান্ত্বনা বাণী। একাধারে চিৎকার করেই যাচ্ছে সে, কোনো কিছুতেই শান্ত হচ্ছে না। রিধির মাথার উপর দাঁড়িয়ে একাধারে অশ্রু বিসর্জন দিচ্ছেন সুফিয়ানা আর রিধির মা। পাশে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন আতিক সাহেব আর ওসমান সাহেব। মেয়েরা হাজারি চিৎকারে কলেজা ছিঁড়ে যাচ্ছে ওসমান সাহেবের। বুকে তলা পাকিয়ে উঠেছে কষ্ট নামের প্রবল ঝড়। শুধু প্রকাশ মাত্রই বাকি। প্রজ্জ্বল আরো বার কয়েক রিধির চুলে বিলি কেটে ওকে শান্ত করার বৃথা চেষ্টা করছে। হলো না, কিছুই হলো না। পুরো হসপিটালটাই আজ যেন রিধিতার চিৎকারে স্তব্ধ হয়ে আছে। রিধির কান্না থামছে না। তা দেখে প্রজ্জ্বল ইশারায় সবাইকে বাহিরে যেতে বলল। একে সবাই বাহিরে চলে গেল। রিধি তার মা মুখে আঁচল চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে তিনিও বেরিয়ে গেলেন। সবাই চলে যেতে রিধিকে শক্ত করে জড়িয়ে ধরল প্রজ্জ্বল। আধশোয়া করে বুকে মাথা চেপে ধরে বারবার অধর ছুঁয়ে দিতে লাগলো মাথায়। হৃদি রানী, তুমি বিশ্বাস করো না আমায়? আমি বলেছি তো কিচ্ছু হয়নি, কিছুই হয়নি তোমার। তুমি না শক্ত একটা মেয়ে, দেখো সহজে ভেঙে পড়লে হয়। আমি পাশে আছি তো তোমার, দেখো, তাকাও আমার দিকে, তুমি একদম ঠিক আছো। কয়েক মিনিট পরে রিধির কান্না থামে। হাঁপিয়ে উঠেছে সে। কান্না করার শক্তিটুকু আর নেই। শরীরের ভারটা প্রজ্জ্বলের উপর পুরোপুরিভাবে ছেড়ে দিল। হেঁচকি উঠে গেছে। প্রজ্জ্বলের শরীর কাঁপিয়ে হেঁচকি তুলছে সে। ঘাড়ের কাছে পানি জাতীয় কিছু অনুভব হতেই সজ্ঞানে এলো রিধিতা। বুঝলো প্রজ্জ্বল কাঁদছে। শক্তিহীন গলায় রিধিতা মিনমিনিয়ে বলল, কাঁদছেন কেন আপনি? প্রজ্জ্বল প্রতি উত্তর করল না। কিছুক্ষণ ওভাবেই প্রজ্জ্বলের বুকে নিথর দেহ এলিয়ে পড়ে রইল রিধিতা। প্রজ্জ্বলের হৃদস্পন্দনের ধীপ ধীপ আওয়াজ বড্ড প্রশান্তি দিচ্ছে যেন। ঘুম পাড়ানি কোনো গান মনে হচ্ছে। কিছুটা সময় পেরিয়ে গেল ওভাবে। প্রজ্জ্বলের কান্নার রেশ বেড়েছে। রিধির আর সহ্য হচ্ছে না। প্রজ্জ্বল তো কাঁদে না। চোখের সামনে বীভৎস কোনো ঘটনা ঘটলেও প্রজ্জ্বল কাঁদে না। আল্লাহ যেন সহ্য শক্তিটা একটু বেশিই দিয়েছে তাকে। কিন্তু আজ কাঁদছে কেন প্রজ্জ্বল? হৃদয় স্পষ্ট স্বরে বলল, আমার কি মরে যাওয়া উচিত? এখন বলুন না প্রজ্জ্বল ভাই, আমার বিভৎস চেহারা নিয়ে কি মরে যাওয়া উচিত? সবাই কি আমায় দেখে ভয়ে আড়ষ্ট হয়ে যাবে? আপনি কি চলে যাবেন আমার জীবন থেকে? প্রজ্জ্বল আরো শক্ত করে রিধির মাথাটা চেপে ধরল বুকের সাথে। মেয়েটার আহাজারি যে কিছুতেই আর সহ্য হচ্ছে না তার। এক হাতে পকেট হাতড়ে নিজের ফোনটা বের করলো প্রজ্জ্বল।
ক্যামেরা অন করে রিধিকে মৃদু স্বরে ডাকলো। হৃদরানী, তাকাও এদিকে। রিধিতা তাকালো না। তাকালে যেন বিভৎস কিছু একটা সামনে চলে আসবে ওর। প্রজ্জ্বল আবারও ডাকলো, হৃদরানী। রিধি এ ডাক চেনে, খুব করে চেনে। এ ডাকে যে সত্যতা আছে তা জানে রিধি। রিধি প্রজ্জ্বলের বুক থেকে মাথা না তুলে হালকা করে ঘাড় ঘোরালো। চোখ ফোনের তীক্ষ্ণ আলোটা লাগতে চোখ জোড়া একটু ছোট ছোট হয়ে এলো। পরক্ষণে নিজের চেহারা দেখে থমকে গেল রিধি। মুখে অ্যাসিড অ্যাটাকের কোনো দাগ নেই, গলাতেও নেই। নিজের ডান হাতটা মুখে রেখে ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো রিধিতা। রিধির মনে পড়লো ও চোখের সামনে ঝলসে যাওয়া হাতের চামড়াগুলো দেখেছিল, সব গলে গলে পড়ছিল। রিধি ঘাড় ঘুরিয়ে নিজের বাঁ হাতের দিকে তাকালো। মোটা পুরো ব্যান্ডেজ ওর হাত জুড়ে। দরজা ঠেলে ভেতরে এসে রিধির কাছে কেউ দাঁড়াতে আশেপাশে চোখ বুলিয়ে নিল রিধিতা। নার্সের পোশাক পরিধান করা মেয়েটা, চেহারা অন্যরকম, গায়ের রং ধবধবে সাদা। রিধি চমকাল, আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো জায়গাটা কোথায়। এটা যে বাংলাদেশ নয় তা আর বুঝতে বাকি নেই। রিধি অবাকের চরম লেভেলে পৌঁছে গেল। মাথা তুলে চিৎ করে প্রজ্জ্বলের দিকে তাকালো। প্রজ্জ্বল চোখের ইশারায় আশ্বস্ত করলো এটা বাংলাদেশ নয়। রিধি আশ্বস্ত হলো, তবে বেশ চিন্তিতও হলো। ওর তো তেমন কোনো অংশ বার্ন হয়নি, তাহলে বাংলাদেশ থেকে অন্য দেশে আসার কি প্রয়োজন? বাংলাদেশে কি অ্যাসিড অ্যাটাকের চিকিৎসা ছিল না? জানলার পর্দাগুলো হালকা সরিয়ে রাখা হয়েছে। প্রভাতের তপ্ত আলো পর্দার আড়াল থেকে চকচকে মেঝেতে ঠিকরে পড়ছে। সকাল 8টা। রিধি তার ঘুম ভেঙেছে একটু আগে। বেডে আধশোয়া হয়ে বালিশে মাথা ঠেকিয়ে একটা উপন্যাসের বই পড়ছে সে। শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শুভদা বইটি। দেশে ফেরার মাসখানেক পেরিয়ে গেছে। রিধিতা অনেকটাই সুস্থ এখন। সেদিন জ্ঞান ফেরার পর জানতে পেরেছিল গত 10 দিন ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। শুধু ঘুম পেয়ে। সবার একটাই ভয় ছিল রিধিতা এসব সহ্য করতে পারবে না। শুধু ভয় পেয়ে সবার একটাই ভয় ছিল রিধি এসব সহ্য করতে পারবে কিনা। রিধি তেমন কোনো কিছুই করেনি। জ্ঞান ফেরার পর যেটুকু চেঁচামেচি করেছে আর কি, তারপর থেকে শান্ত ছিল। রিধি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিল তাকে সুস্থ জীবনটা আবারও ফিরিয়ে দেওয়ার জন্য। বুকমার্ক আটকিয়ে বইটা পাশে রাখলো রিধি। সুন্দর লেখাগুলো যেন বিরক্ত ঠেকছে। বলতে গেলে এই কুৎসিত সমাজের উপর বিরক্ত রিধিতা। মন মেজাজ বিষণ্ণ হয়ে আছে। ঘুমাকার পর থেকে রায়হানের আবারও জেল হয়েছে। তার সাথে ছেলেপেলেগুলো সাক্ষী দিয়েছে তার বিরুদ্ধে। তারা বুঝতেই পারেনি রায়হান এমন একটা কাজ করবে। হয়তো রায়হানের কয়েক বছর জেল নয়তো ফাঁসির সাজা হবে, কিন্তু এমন হাজারো রায়হান রয়েছে সমাজে যারা একের পর এক লাইফ নষ্ট করে চলেছে। তাদের ইচ্ছে মাফিক তাদের শাস্তি হচ্ছে ঠিক, কিন্তু সমাজ তো সেই মেয়েটাকে আর মেনে নিতে চায় না। এলাকার অতীব সুন্দরী মেয়েটা অ্যাসিড অ্যাটাকের শিকার হলে সে সমাজের দৃষ্টিভঙ্গিতে খারাপ হয়ে যায়। কেউ আবার মুখে মুখে সহানুভূতি দেখায়, মনে মনে ঠিকই ঘৃণা করে। পুড়ে যাওয়ার চেহারা দেখে আতকে ওঠে, ভয়ে জড়সড় হয়ে যায়। পাশ ঘেঁষে দাঁড়াতেই আতঙ্কিত হয়ে থাকে। কি দোষ থাকে সে মেয়েগুলোর? আমার বাবার সামর্থ্য আছে বিধায় ভালো চিকিৎসায় সুস্থ হয়েছি। আল্লাহ চেয়েছেন তাই চেহারা বিকৃত হওয়া থেকে রক্ষা পেয়েছি। যেই মেয়েগুলোর সামর্থ্য নেই ভালো চিকিৎসা নেওয়ার, তাদের কি অবস্থা এ সমাজে? তারা কি পরিবারের বোঝা এখন? আমার পাশে না হয় প্রজ্জ্বল আছেন, আমার পুরো পরিবার আছেন, কিন্তু ওই মেয়েগুলো, ওদের লাইফে কি প্রজ্জ্বল ভাইয়ের মতো আগলে রাখার কেউ আছে? নেই হয়তো। এত সকাল সকাল উঠে পড়েছিস যে? ভাবনাটা কেটে গেল। পরিচিত ডাকে চকিত হলো রিধিতা। নিজের মনে মনে আওড়ানো প্রশ্নগুলো উত্তরবিহীন রয়ে গেল। স্পষ্টবাদী মস্তিষ্কে জটলা পাকিয়ে রইল প্রশ্নগুলো। এর উত্তরগুলো জানা নেই রিধির। এই উত্তর পাওয়া যাবে সমাজের কাছে, সমাজের দৃষ্টিভঙ্গির কাছে। প্রজ্জ্বল এসেছে, রোজ আসে। সকাল বিকেল যখনই সময় সুযোগ মিলে যায় তখনই আসে সে। রিধিকে ড্রেসিং করিয়ে দেওয়া, ঠিক সময়ের ওষুধ দেওয়া, খাইয়ে দেওয়া, সব কিছু যেন তার দায়িত্ব। মাঝে মাঝে টুকটাক মোটিভেশনাল কথাবার্তাও বলে, রিধিকে বুঝায় সে। রিধির মতো অনেকেই আছে তাদের মুখটাকে নরফ বিশ্বাসটা নষ্ট করে দিয়েছে। তারা অনেকেই আছে সমাজের সাথে লড়াই করছে, আবার অনেকেই আছে সে যাতনা থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। প্রজ্জ্বল তাদের উদাহরণগুলো রিধিকে শোনায়, যেন রিধি কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। কিছু খেয়েছিস?
প্রজ্বলের আবারও করা প্রশ্নে ভাবনা সুতো ছিঁড়ে বেরিয়ে এলো রিধিতা। এখন মস্তিষ্কে সবসময় এই ভাবনাগুলোই বারবার ঘুরে ফিরে চলে আসে শুধু। রিধি ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে প্রজ্বলের দিকে তাকিয়ে বলে, না কিছু খাইনি, একটু আগেই উঠেছি। প্রজ্বল কিছুই বলল না। রিধিকে সাবধানে উঠিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে বলে, খুব শীঘ্রই বের হবি ফ্রেশ হয়ে। মগ বালতি নিয়ে আবার খেলতে বসে যাস না। দরজার পিঠ ঠেকিয়ে হালকা হাসলো রিধি। প্রত্যেকটা মুহূর্ত ছেলেটা এভাবে ওকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো প্রজ্বল সফল। রিধিতা শক্ত মন মানসিকতার মেয়ে বলেই হয়তো প্রজ্বল সফল। একটু পরেই ফ্রেশ হয়ে টাওয়ালে মুখ মুছতে মুছতে ধীর পায়ে বেরিয়ে এলো রিধিতা। প্রজ্বল বেডে বসে রিধির পড়া সেই শুভদা বইটি উল্টে পাল্টে দেখছে। রিধির উপস্থিতি বুঝতে পেরে বইটা হালকা বন্ধ করে কবজিতে বাঁধা ঘড়িটা লক্ষ্য করলো। পরপরই রিধির দিকে তাকিয়ে বলে, 27 মিনিট? এতক্ষণ কি করলি তুই? বাথরুমে ঢুকে সংসার সাজাচ্ছিলি নাকি? ফিক করে হেসে দিল রিধিতা। প্রজ্বল ভ্রু কুচকে নিল। পরক্ষণেই তার ঠোঁটের কোণেও খেলে গেল এক প্রাপ্তির হাসি, যে হাসি প্রত্যেকটা মুহূর্তে দেখতে চায় তার নেশাক্ত মন। প্রজ্বল উঠে দাঁড়ালো, বইটা বুক সেলফে রেখে রিধির সামনে দাঁড়ায়। রিধি বুঝতে পারেনি প্রজ্বল ওর সামনে চলে এসেছে। সে তো ঠায় দাঁড়িয়ে হাতে লেগে থাকা পানির ফোঁটাগুলো মুছতে ব্যস্ত। প্রজ্বল ওর হাতে টাওয়ালটা টেনে নিতেই চকিত হলো রিধি। চোখ তুলে সামনে তাকালো। প্রজ্বলকে হুট করে সামনে দেখেও অবাক হলো না সে। রিধি বুঝতে পেরেছে প্রজ্বল কি করবে এখন। প্রত্যেক দিনই করে। খুব যত্ন সহকারে রিধির মুখ মুছিয়ে চুল আছড়ে দেয়। রিধির চুল আছড়ে দিতে দিতে প্রজ্বল স্বাভাবিক গলায় বলল, সব বইগুলো পড়া শেষ? নতুন বই লাগবে কি? না শেষ হয়নি, আরো কিছু বই বাকি আছে, শেষ করে অবশ্যই বলবো। ইদানিং রিধি সময় কাটানোর সব থেকে বড় উপকরণ হয়ে উঠেছে বই। প্রজ্বল তো সব সময় থাকতে পারে না, আর বাহিরে যাওয়ারও এখন উপায় নেই। তাই বইটাই এখন সঙ্গী করে ফেলেছে রিধিতা। এই কয়েক মাসে কত শত বই পড়ে ফেলেছে সে। প্রজ্বল আনিয়ে দিয়েছে সব অনুপ্রেরণামূলক বই, উপন্যাস, ছোট গল্প, অনেক কিছুই। রিধিও ইচ্ছে মতো বই পড়তে পেরেছে। জমিয়ে রাখা বইগুলো ও সব পড়ে শেষ করেছে। তবে পাবলিক ভার্সিটি পড়ার স্বপ্নটা সার্থক হয়নি। এত অসুস্থতার মধ্যে আর পরীক্ষাগুলো দেওয়া হয়ে ওঠেনি রিধির। একটা জাতীয় কলেজে ভর্তি হয়েছে সে। ওসমান সাহেব মেয়েকে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করাতে চেয়েছিলেন, কিন্তু রিধি সেটা চায়নি। তার ইচ্ছে সে জাতীয় কলেজেই পড়বে আর সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নেবে। শেষ বিকেলে পাখিরা নিড়ে ফেরার প্রস্তুতি নিয়ে ডানা ঝাপটে চলেছে শূন্যে। সূর্যের লালাভ আবা ঢাকা পড়েছে মেঘকুমারীর আঁচলে। ছাদে এসে দাঁড়িয়েছে রিধি। পুরোপুরি ঘরবন্দি না হলেও আজকাল বেশ অস্বস্তি বোধ করে। এ কয়েক মাস ভালোভাবে কাটলো, এখন বেশ খারাপ লাগা কাজ করে ওর। আগের সেই উজ্জ্বল জীবনটা বড্ড মিস করছে। হুটহাট কারণে অকারণে প্রজ্বলদের বাসায় চলে যাওয়া, কয়েকদিন পরপর প্রজ্বলের সব অদ্ভুত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া। পুরনো স্মৃতিগুলো সত্যি অনেক মধুর হয় যদি সেগুলো যত্ন করে মস্তিষ্কে সাজিয়ে রাখা হয়। রিধির আজকাল মনে হচ্ছে ওর সুস্থতার সাথে সাথে প্রজ্বল ওর থেকে অনেক দূরে চলে যাচ্ছে। ইদানিং খুব কম আসে এ বাড়িতে প্রজ্বল, দিনে এক আধবার। রিধির মনে এ নিয়ে প্রশ্ন এসেছে অনেকবার। সেটাকে অতটাও প্রাধান্য দেয়নি রিধি, কিন্তু আজকাল প্রজ্বলের খুব কম কথা বলা, এবারই কম আসা রিধিকে ভাবাচ্ছে। সত্যি কি প্রজ্বল অনেক দূরে সরে যাচ্ছে রিধির থেকে? আরো কিছু প্রশ্নের উত্তর পায়নি রিধি, যে প্রশ্ন হাজারবার করেছে সে। বাংলাদেশে অ্যাসিড অ্যাটাকের চিকিৎসা থাকা সত্ত্বেও কেন বিদেশ নেওয়া হলো রিধিকে? শুধু কি ভালো চিকিৎসার জন্য, নাকি অন্য কোনো কারণ? ছাদ থেকে দ্রুত পায়ে নিচে যাওয়ার জন্য হাঁটা দিল রিধি। সবকিছু বিরক্ত লাগছে। প্রজ্বলে দূরে দূরে থাকা ছোট কারণে, বিদেশগামী হওয়া, এত চিন্তার মধ্যে শেষ বিকেলে সুন্দর হাওয়াটাও বেশ তপ্ত ঠেকছে। স্নিগ্ধ সকাল, সবে 6টা। সূর্যের দেখা নেই এখনো বিভোর বুকে। সুপ্ত আলোয় আলোকিত ধরনী। গ্যাসের চুলোয় খিচুড়ি বসিয়ে পাশেই দক্ষতার সাথে ছুরি চালিয়ে টমেটো কুচি করছে রিধি। কাল রাতেই ভেবে রেখেছিল সকাল সকাল প্রজ্বলের জন্য ভুনা খিচুড়ি আর কয়েক পদের ভর্তা তৈরি করবে। সবকিছু রেডি, এখন খিচুড়িটা হলেই মিটে যায়। সে যে কাক ভরে উঠে পড়েছে রিধিতা। নামাজ আদায় করে রান্না বসিয়েছে। খিচুড়ি প্রায় হয়ে এসেছে। পেঁয়াজ কুচিগুলো একটা বাটিতে রেখে খিচুড়ির পাতিলের ঢাকনা খুলে বার কয়েক চা ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাস বন্ধ করে দিল। এখন সবকিছু বক্সে বন্দি করার পালা। বেশ অনেকটা খিচুড়ি রান্না করেছে। বাসা সবার জন্য রেখে বাকি খাবারগুলো বক্সে দক্ষ হাতে সাজিয়ে গুছিয়ে নিল। কাজ শেষ হতেই বড় করে
দুটো নিঃশ্বাস ফেলল, কোমরে পেঁচানো ওড়নার আঁচল খুলে ঘামের মুখটা মুছে নিল। এখন ওর নিজের রেডি হওয়ার পালা। বাটিগুলো টেবিলে সাজিয়ে রেখে রিধি পেছনে ফিরতে হকচকিয়ে যায়। রিধির মা কিছুটা হা হয়ে ওর দিকে তাকিয়ে আছে। অসুস্থ মেয়েকে এত সকাল সকাল রান্নাঘরে দেখলে অবাক হওয়াটা স্বাভাবিক নয় কি? আম্মু, তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে। উফ, এভাবে পিছনে দাঁড়িয়েছিলে কেন? রিধির মা প্রতিউত্তর করলেন না, নিজের স্বাভাবিক ভঙ্গিতে এসে পাল্টা প্রশ্ন করেন। এত সকাল সকাল রান্নাঘরে না গেলে হতো না? বাবা উঠে পড়েছে আম্মু, ডেকে নাও বাবাকে, খিচুড়ি করেছি, গরম গরম খেয়ে নাও তো চটপট। খুশির জোয়ার খেলে গেল রিধি তার মায়ের ঠোঁটে। মেয়ে এতগুলো মাস পর আবারও স্বাভাবিক জীবনে ফিরেছে, এর থেকে আর বড় খুশির জিনিস কি হতে পারে? এত চড়াই উত্তের মধ্যে এতগুলো দিন চলে গেল। মেয়েটা যখন আগের জীবনে ফিরতে চাইছে তখন ফিরুক না। রিধি তার মা হাসলো, উজ্জ্বল কণ্ঠে বলল, খাবারগুলো তাহলে তোর ড্রাইভার কাকুকে দিয়ে ও বাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। রিধি তা ভ্রু কুচকে নেয়, তড়িৎ গতিতে বলে, না আম্মু, ও বাড়িতে আমি নিজে যাব আজ। মেয়ের কথা শুনে আটকে উঠলেন রিধি তার মা। গত 7 মাসে বাড়ির বাহিরে পা রাখেনি রিধি। প্রজ্জ্বল আর বাড়ির কেউ চায়নি রিধি তা বাহিরে যাক। ও নিজেও এতদিন ঘরকোনো হয়েছিল। রিধি তার বাহিরে বেরোনো হয়তো নিরাপদ, আবার নিরাপদও নয়। সমাজের কাছে মেয়ে এখনো নিরাপদ নয়। যদিও রিধিতা এখন সুস্থ, তবে একটা কিন্তু থেকেই যায়। যদি কেউ কটু কথা শুনিয়ে দেয় তখন তখন কি মেয়েটা সহ্য করতে পারবে? কি ভাবছো আম্মু আমাকে নিয়ে? লোকে কি বলবে তা নিয়ে ভেবো না আম্মু। তোমার মেয়ে কথার পরিপ্রেক্ষিতে যথাযুক্ত উত্তর দিতে জানে। নিজের ইচ্ছায় এতদিন ঘর বন্দি ছিলাম, সমাজের ভয়ে নয়। কাউকে ভয় পেয়ে আটকে থাকার হলে এতদিন মরে যেতাম হয়তো। পৃথিবীটা আমারও, আমারও অধিকার আছে নিজ ইচ্ছায় চলাফেরা করার। ভেবো না আম্মু। আব্বুকে উঠিয়ে খেয়ে নাও, আমি রেডি হয়ে নিই। প্রজ্জ্বলকে জানিয়েছিস ও বাড়ি যাবি তুই? না, আজ না হয় সবাইকে সারপ্রাইজ করে দিলাম। তোমার মতো প্রজ্জ্বল ভাইও নিশ্চয়ই চান আমি স্বাভাবিক জীবনে ফিরে আসি। তাহলে জানানোর কি প্রয়োজন? ধ্যাত আম্মু, কী সব প্রশ্ন করছো বলো তো, দেরি হয়ে যাচ্ছে আমার। মেয়ে চলে যেতেই শাড়ির আঁচলে চোখের পানিটুকু মুছে নিলেন তিনি। মেয়েটা অনেক শক্ত মনের, প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজে সেটা বুঝিয়ে দেয়। 2 ভ্রুর মাঝে বরাবরে কালো রঙের ছোট্ট টিপটা বসিয়ে নিয়ে সাজের অনুষঙ্গ শেষ করলো রিধি। কালো বেল্টের হাত ঘড়িতে চোখ বুলিয়ে চোখগুলো বড় বড় করে নিল। ইস, অনেকটা দেরি হয়ে গেল। কোমর ছড়ানো ছেড়ে রাখা চুলের গোছার কিছুটা সামনে এনে আয়নায় নিজের প্রতিবিম্বতে চোখ বুলিয়ে ফোনটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। মেয়ের হাতের ভুনা খিচুড়ি তৃপ্তি সহকারে খেয়ে সবেই খবরের কাগজটা হাতে নিয়েছেন ওসমান সাহেব। ড্রয়িং রুমে কাচের চুড়ি তীব্র ঝিনিঝিনি শব্দ কর্ণকুহরে পৌঁছাতেই বিরক্ত নিয়ে খবরের কাগজ থেকে চোখ সরিয়ে নিলেন। শব্দের উৎপত্তি ধরে সামনে তাকাতে সব বিরক্তি কেটে গেল নিমিষে। মেয়ের হাস্যোজ্জ্বল মুখটা দেখে হাজারো সন্তুষ্টিতে ভরে উঠল ওসমান সাহেবের মন। বসে থেকে মেয়ের দিকে ভালো করে চোখ বুলিয়ে নিলেন তিনি। রিধির পরনে এর সঙ্গের উপর কালো সুতোর কাজ করা একটা সুতি শাড়ি বেশ মানিয়েছে। সব থেকে বেশি মানিয়েছে রিধির ঠোঁটের টেনে রাখা প্রাণবন্ত হাসিটা। উজ্জ্বল স্বভাবের মেয়েটাকে আবারও চোখের সামনে দেখতে পেয়ে কথার খেয়ে হারিয়ে ফেললেন তিনি। কিছুটা স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। বাবা, কেমন লাগছে আমাকে? তোমার মায়ের মতো দিদুনের গায়ের রংটা মনে হয় আমার থেকে একটু চাপা। আমি বেশি সুন্দর, তাই না বাবা? মেয়ের প্রশ্নের প্রতিউত্তর করলেন না ওসমান সাহেব। ধীর পায়ে রিধির সামনে এসে দাঁড়ান। অতিরিক্ত খুশিতে চোখ জোড়া জ্বালা করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। মেয়ের চোখ থেকে সামান্য কাজল আঙুলের ডগায় নিয়ে মেয়ের কানে লাগিয়ে দিলেন ওসমান সাহেব। কান্না আটকাতে রসিকতার করে বলে, আমার মা তবুও কিন্তু বেশি সুন্দরী। ফিক করে হেসে উঠল রিধিতা। মেয়ের হাসি দেখে ওসমান সাহেবও হেসে দেন। মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে বলেন, সাবধানে যাস মা, বাসার গাড়িতেই যাবি কিন্তু, ঠিক আছে? ওকে মাই ডিয়ার বাবা। বাবা মেয়ের কথোপকথনের পালা শেষ হতে ডাইনিং থেকে খাবারের ব্যাগগুলো হাতে নিয়ে প্রজ্জ্বলদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রিধিতা। কাকের কর্কশ কণ্ঠের আওয়াজটাও আজ বেশ লাগছে রিধির কাছে। মাহির দেখা দিয়েছে গগনে। ব্যস্ত শহরে যান্ত্রিক মেশিনগুলোর চলাচল ব্যস্তভাবেই চলছে। কান ঝালাপালা করে দেওয়া হুইসেলের শব্দটাও আজ বেশ মধুর।
জানলায় মুখ বাড়িয়ে ধুলোবালি জড়ানো রাস্তার পরিবেশটা উপলব্ধি করছে রিধিতা। অনেক দিন পর, 7-7টা মাস পর এই ব্যস্ত শহরের মুখোমুখি হয়েছে সে। সবকিছুই আগের মতোই আছে, তবুও মনে হচ্ছে একটু বেশি সুন্দর হয়েছে এই শহরটা। হয়তো রিধির এতদিন ঘরবন্দি থাকার জন্য মন প্রাণ উজাড় করে শহরের আকাশ বাতাসে মুগ্ধ শরীর ছেড়ে দিয়েছে সে। শহরটাকে আজ বেশি আপন আপন লাগছে। এত প্রশান্তির মধ্যে একটা তিল পরিমাণ কষ্ট তো থেকেই গেছে। প্রজ্জ্বল নামটা রিধির প্রতিটা হৃদস্পন্দে মিশে গেছে। মস্তিষ্কের নিউরনগুলো সারাক্ষণ ওর কথা ভাবতে থাকে। অথচ প্রজ্জ্বলের এখনকার এই হেলাফেলা স্বভাব কিছুতেই মেনে নিতে পারছে না রিধি। গত 2 মাস রিধিকে প্রচন্ড রকম ইগনোর করছে প্রজ্জ্বল। রিধি বুঝতে পেরেছে, কিন্তু কিছু বলেনি। ভেবে নিয়েছে হয়তো প্রজ্জ্বল একটু ব্যস্ত, একটু বেশিই ব্যস্ত মনে হয়। রিধিদের বাড়িতে খুব প্রয়োজন ছাড়া আজকাল আসেই না। রিধি কেমন আছে, নতুন বই লাগবে কিনা এসব ছাড়া মনেও আজকাল কথা হয় না বেশি। কখনো 2 মিনিট তো কখনো কয়েক সেকেন্ড। যার সাথে রাতের পর রাত কথা বলে কাটিয়েছে, সে ছেলেটার হঠাৎ এত দূরত্ব রেখে চলা কি মেনে নেওয়া সম্ভব? আর যখন বাবা কানে কাজল লাগিয়ে দিচ্ছিল, তখন আঁতকে উঠেছিল রিধি। প্রজ্জ্বল ঠিক এই কাজটাই করে। দুটো মানুষের মধ্যে কত মিল। প্রজ্জ্বলকে প্রচুর পরিমাণে আজকাল মিস করে রিধি, যে মিস করার সুযোগটা আগে প্রজ্জ্বল দিতই না ওকে। সবসময় কোনো না কোনো কারণে ব্যস্ত রাখতো রিধিকে। নিজের কথার বাজে ফেলে আগের মতো আর রিধিকে লজ্জায় ফেলে না প্রজ্জ্বল। ওর মুচকে হাসিতেও খুশি হয় না। এক ধ্যানে মগ্ন দৃষ্টিতে আর তাকিয়ে থাকে না। রিধি বলে প্রচুর দূরে দূরে থাকছে না, তা কিন্তু নয়। রিধিতা সেটাও জানে, কারণ রিধি যখন অতিরিক্ত অসুস্থ ছিল তখন এই ছেলেটাই সারাদিন ওর কাছেই পড়ে থাকতো। কারণে অকারণে ফোন লেগেই থাকতো ঘন্টার পর ঘন্টা। এখন তো রিধি সুস্থ, বলতে গেলে পুরোপুরি সুস্থ। তাহলে কিসের এত দূরত্ব? কেন করছে এমন প্রজ্জ্বল? আজ সবকিছুর উত্তর নিতেই যাচ্ছে রিধি। ঢাল তলোয়ার সব রেডি করে নিয়ে যাচ্ছে সে। আজ প্রত্যেকটা সেকেন্ড অ্যাভয়েড করার প্রতিশোধ নিবে সে। উদ্দেশ্য তো তাই। অতিরিক্ত কলিং বেলের আওয়াজে ডাইনিংয়ে বসে থাকা প্রজ্জ্বল খুব বিরক্ত হলো। সবাই ব্রেকফাস্ট করতে বসেছে সে। 1 মিনিট অপেক্ষা করেও কিছু হলো না। প্রজ্জ্বল ভেবেছিল কেউ হয়তো খুলে দিবে। নিপা, সুফিয়া সবাই বাড়িতে। দরজা কেউ খুলছে না কেন? রেগে গেল প্রজ্জ্বল। বিরক্তি নিয়ে চেঁচিয়ে ওঠে। কেউ কি শুনতে পাচ্ছ না বেলের আওয়াজ? খুলে দিচ্ছ না কেন দরজা? রান্নাঘর থেকে হাঁক ছাড়লেন সুফিয়ানা। নিপা, আমি ব্যস্ত আছি, হাত খালি নেই, তুই খুলে দিলেই তো পারিস। প্রজ্জ্বল শক্ত হাত দ্বারা টেবিলে একটা পাঞ্চ মারে। রাগে পা দিয়ে চেয়ার সরিয়ে দরজা খুলে দেওয়ার জন্য উদ্যত হলো। দ্রুত পায়ে দরজার কাছে এসে দরজা খুলে দিতেই ক্লান্ত চোখ জোড়া কিছুক্ষণ স্থির হয়ে থাকলো দরজার ওপারে দাঁড়ানো মানুষটার উপর। স্থির দৃষ্টি অনেক সময় না বলা কথাগুলো বলে দেয়। দরজার ওপারেই রিধিতার উপর প্রজ্জ্বলের অবাধ্য দৃষ্টি ঘুরপাক খেয়ে চলেছে প্রায় অনেকটা সময়। প্রেয়সীর পরনে ভারী সুতি শাড়ি, চোখে ছোঁয়ানো কাজলের হালকা প্রলেপ, মৃদুলা আদলের খোলা চুল, হাতের কবজি ডুবানো কাচের চুড়ি, সব মিলিয়ে মুগ্ধতার ঘোর তো লাগবেই প্রেমিক পুরুষের। নেশাক্ত ভয়ঙ্কর চাহনি আটকে তো থাকবে বেশ সময় ধরে। আপনি সরে দাঁড়ালে আমি একটু ভেতরে যেতাম প্রজ্জ্বল ভাই, নাকি দরজা থেকেই বিদায় করার পায়তারা খুঁজছেন? আমি কিন্তু এত সহজে যাচ্ছি না আজ। চকিত হলো প্রজ্জ্বল। রিধি তার আড়ষ্টতা বুঝতে অসুবিধে কিছুই হলো না। কাবু করা নেশাতোর চাহনি যে রিধিকে লজ্জায় ফেলেছে তা বোধগম্য। দরজা ছেড়ে একটু দূরে দাঁড়ালো প্রজ্জ্বল। ঢোকার রাস্তা খুঁজে পেতেই গটগট করে ঘরে ঢুকলো রিধিতা। টেবিলে খাবারের ব্যাগগুলো রেখে হাঁক ছাড়লো ফুপি ফুপি বলে। বহু প্রতীক্ষিত কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে রান্নাঘর থেকে ছুটে এলেন সুফিয়া আনাম। পিছু পিছু নিপাও এলো। ছলো ছলো চোখে রিধিতার উপর দৃষ্টি রাখলেন সুফিয়া আনাম। পাজোড়া কাঁপছে তার, তবুও বিপত্তি বুঝল না। মৃদু পায়ে তিনি এগিয়ে গিয়ে দাঁড়ালেন রিধির সামনে। কয়েক মুহূর্ত দৃষ্টি আটকে রাখার আপ্রাণ চেষ্টার পর সুফিয়া শক্ত হাতে জড়িয়ে নিলেন রিধিকে। চোখে মুখে কপালে অধর ছুঁয়ে মমতার আবেশে ভরিয়ে দিলেন। আবেগ ধরে রাখতে না পেরে নিপাও এসে জড়িয়ে ধরল রিধিকে। খুশির মুহূর্তগুলো হয়তো এমনই হয়। মনে হয় না খুশির জন্য অনবদ্য সুন্দর কোনো জিনিসের প্রয়োজন আছে। যার মনে ভালোবাসা আছে তার কাছে ছোট খুশিগুলো বড় কিছু মনে হয়, বড় কোনো উপহার। দরজাতে শরীর ঠেকিয়ে এতক্ষণ প্রজ্জ্বল দেখছিল সবকিছু। তপ্ত শ্বাস ফেলে দরজা লাগিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল সে। যদিও বা অবাধ্য মন থেকে যেতে বলেছে ড্রয়িং রুমে, অবাধ্য চোখ চাইছে রিধির দিকে তাকিয়ে থাকতে।
সমস্ত শরীর মস্তিষ্ক রিধির কাছে পড়ে থাকতে চাইছে, কিন্তু না, তা যে আর হবার নয়। হৃদের কাছ থেকে যে দূরে যেতেই হবে। হয়তো হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যাবে সারা জীবনের জন্য, তবুও সরে যেতে হবে চিরতরে। নিজের ঘরের দরজা ভিজিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো প্রজ্জ্বল। রেলিংয়ে হাত ঠেকিয়ে তাকিয়ে রইল আকাশ পানে। নীল নীলিমার তো অজানা নয় কোনো কিছু, সবকিছুই জানে সে। সময় পেলে বারান্দায় দাঁড়িয়ে নিজের কষ্টগুলোর কিছু অংশ প্রকাশ করে প্রজ্জ্বল। হয়তো তখন শুনেছে ওই নীলিমা, শুনেছে প্রজ্জ্বলের বারান্দায় লাগানো গোলাপ গাছের ছোট্ট চারাগুলো, ইট পাথরের বাঁধানো ঘরের দেয়ালগুলো বাদ পড়েনি হয়তো। ঘরে বিদ্যমান সবকিছু এখন প্রজ্জ্বলের কষ্টের সাক্ষী। হয়তো তাদের বলার ক্ষমতা থাকলে বলে দিত, চিৎকার করে সবাইকে জানিয়ে দিত প্রজ্জ্বল কতটা কষ্টে আছে। কি হয়েছে আপনার? প্রজ্জ্বল পিছে ঘুরে দিল না। ও জানতো রিধি আসবে এ ঘরে, তাই দরজাও আটকা যায়নি। প্রজ্জ্বল কিছু বলছে না দেখে মেজাজ খারাপ হয়ে গেল রিধি। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এবার। রিধি দ্রুত এগিয়ে কার্নিশে রাখা প্রজ্জ্বলের দুহাতের মাঝে নিচু হয়ে ঢুকে পড়ল। নিজের দুহাতে প্রজ্জ্বলের হাত দুটো চেপে ধরল, যেন প্রজ্জ্বল হাত ছড়াতে না পারে। প্রজ্জ্বল ঠেটিলিয়ে হাসে, তাচ্ছিল্য স্বরে বলে, তোর কি মনে হয় দিদি, তোর এই ছোট্ট হাতের বাঁধন আমায় আটকে রাখতে পারবে? আমি চাইলেই যে কোনো মুহূর্তে হাত ছাড়িয়ে নিতে পারবো। হাতের বাঁধন তো কবেই আলগা করে দিয়েছেন। আমার ছোট হাত জোড়ার বাঁধন আলগা করে ক্রমশ দূরে চলে যাচ্ছেন। কি ভেবেছেন আমি কিছু বুঝতে পারি না? আমি বোকা? আমি সব বুঝি। অন্য কাউকে মনে ধরেছে তাই না? রিধির প্রশ্নের উত্তর দিল না প্রজ্জ্বল। আবারও বিনা শব্দে হাসল সে। রিধির ধরে রাখা হাতের বাঁধন কিছুটা জোর করে ছাড়িয়ে নিল। বারান্দা থেকে চলে যেতে নিতেই বাদ সাধল রিধি। হঠাৎই রণচণ্ডীর রূপে এসে গেল সে। দুহাতে প্রজ্জ্বলের শার্টের কলার চেপে ধরে, অশ্রুসিক্ত আঁখিতে তাকিয়ে তপ্ত কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? আমাকে বললে কি হয়? এমন করছেন কেন আপনি? কষ্ট হয় না একটুও? আমার অনেক কষ্ট হয় জানেন। মরে যেতে ইচ্ছে করে। আপনার সাহারায় আবারও পৃথিবীর সম্মুখীন হয়েছি আমি। আপনি এভাবে হঠাৎ ছেড়ে দিতে পারেন না আমায়। আপনি না বললেন আমি আপনার অর্ধাঙ্গিনী? তাহলে আজ এমন করছেন কেন? আপনি তো বলেন আপনি কোনোদিন ছেড়ে যাবেন না আমায়। এমন কেন মনে হচ্ছে আপনি আমায় দূরে সরিয়ে দিচ্ছেন? অন্য কাউকে ভালো লেগেছে শুনি? প্রজ্জ্বল আবারও ছাড়িয়ে নিল রিধির হাত, তবে একেবারে ছেড়ে দিল না। হাতের মুঠোয় বন্দি করে নিল রিধির হাত জোড়া। বলল, তোর মাথায় এসব ফালতু কথা আসে কিভাবে? ঘরে বসে বসে সিনেমা গিলছিস সারাক্ষণ, তাই না? জীবনটা সিনেমা নয়, ফালতু কথা বাদ দে। আর এত ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে হবে না। আমি বুঝি তোর সব ঢং। কি করতে হবে চটপট বলে ফেল। অফিস যেতে হবে আমায়, আরো কিছু কাজ আছে। রিদিতা হাসলো দাঁত বের করে। ভাবলো আগের প্রজ্জ্বল ফিরে এসেছে। মুহূর্তে হাজারো খুশি দেখা দিল। উৎফুল্লতা নিয়েই বলল, আপাতত খিচুড়ি রান্না করেছি, সেগুলো খাবেন। তারপর আমাকে নিয়ে ঘুরতে যাবেন, নয়তো আপনার পিছু পিছু অফিস চলে যাব। বউকে সময় দেন না বলে অভিযোগ করব অফিসে কর্মরত সবাইকে। প্রজ্জ্বল কিছু বলল না, তবে এক হাত ছাড়িয়ে ফোন বের করে কাউকে ফোন দিল। ওপাশ থেকে কেউ ফোন তুলতেই বলল, সামলে নিয়েন সবকিছু, আমি আজ আসছি না। এটুকু শুনে আরো খুশি হলো রিধিতা। প্রজ্জ্বলের সারাটা দিন আজ ওর, ও শুধুই ওর। অতিরিক্ত খুশিতে আত্মহারা হয়ে একটা অদ্ভুত কাজ করে বসে সে। পা উঁচিয়ে প্রজ্জ্বলের গালে চুমু দেয়, গভীর এক চুমু। তারপরে হাত ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে গেল সেখান থেকে। ঘরে চোখ হাট না বেরোতে আবারও থেমে গেল। পিছে না ঘুরে লজ্জাসিক্ত কণ্ঠে বলল, খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, শীঘ্রই আসুন। প্রজ্জ্বল চিন্তায় পড়ে গেল। এই মেয়েকে কিছুতেই কিছু বুঝে ওঠাতে পারছে না সে। ধীরে ধীরে আরো মায়ায় মুগ্ধতায় জড়িয়ে নিচ্ছে ওকে। কি হবে পরবর্তীতে? এভাবে চলতে থাকলে প্রজ্জ্বল কিছুতেই ওর থেকে আলাদা করতে পারবে না রিধিকে। অনেকটা বেলা হয়েছে, সকাল 11টা। প্রভাকরের তীব্র তপ্ততা ছড়িয়ে পড়েছে সারা শহরে। সকাল থেকে কেমন একটা ভ্যাপসানো গরম শুরু হয়েছে। ফ্যানের বাতাস গায়ে লাগছে না একদম। খাওয়ার পর সুফিয়া নাম গল্প জুড়ে দিয়েছেন রিধির সাথে। সে কি গল্প! কতদিনে জমানো কথা যেন পড়েছিল বহুকাল যাবৎ। প্রজ্জ্বল বিরক্ত হয়ে রিধিকে ডেকেছিল কয়েকবার, কিন্তু রিধি যায়নি। সুফিয়া নাম বলে দিয়েছেন রিধি তো থাকছেই আজ। তাছাড়া যা রোদ বাহিরে, বিকেলে ঘুরতে বেরোনো যাবে না হয়। প্রজ্জ্বল আর কিছুই বলেনি, ঘরে গিয়ে শুয়ে পড়েছে। শুধু শুধু দিনটাই নষ্ট হলো। অফিস যেতেও পারলো না আজ আর। একবার অবশ্য বলেছিল অফিস গিয়ে 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে, কিন্তু না, সুফিয়ান আমার যেতে দিলেন না।
রিধি এসেছে কতদিন পর, আজ এক মুহূর্তের জন্য ও বাইরে যাওয়ার দরকার নেই। এখন বিকেল 4টা বাজতেই চললো, অথচ প্রজ্জ্বলের ঘুম এখনো ভাঙেনি। রিধি 2-1বার ডেকে এসেছে, কিন্তু প্রজ্জ্বলের হেলদোল নেই, সে ঘুমে কাদা। কতদিন পর এক শান্তির ঘুম দিয়েছে সে। প্রেয়সীর আগুনে চোখে নেমেছে রাজ্যের ঘুম। নির্ঘুম আঁখি, ক্লান্ত শরীর আজ আর বাধা মানেনি, নিভিয়ে গেছে একেবারে। আপনি এখনো ওঠেননি? বিকেল কিন্তু গড়িয়েছে অনেকক্ষণ।